আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। একটা দেশের স্বাধীনতা কতবার আসে, এই নিয়েই আজকের প্রতিবেদনটি শুরু করলাম। আমি কোন দেশটির কথা বলছি তা নিশ্চয়ই বুঝে গেছেন সম্মানিত দর্শক। আমি বাংলাদেশের কথাই বলছি। একবার 1947 সালে দেশ স্বাধীন হলো ইংরেজদের কাছ থেকে, আরেকবার 1971 সালে দেশ স্বাধীন হলো পাকিস্তানের কাছ থেকে, আবার নাকি 2024 সালে দেশ স্বাধীন হলো। কাদের কাছ থেকে দেশ স্বাধীন হলো সেটা কিন্তু কেউ উল্লেখ করছে না। পুনরায় 2025 কিংবা 26 সালে বাংলাদেশ স্বাধীন হতে পারে আশা রাখছি। বাংলাদেশের স্বাধীনতার যেন শেষ নেই। আসুন 1971 সালকে স্ট্যান্ড পয়েন্ট ধরে আমরা সাধারণ আলোচনায় আসি। 1971 সালে মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল শোষণহীন, ক্ষুধামুক্ত, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক বাংলাদেশ গঠন। শেখ মুজিব ক্ষমতায় বসেই গণতান্ত্রিক চেতনাকে পদদলিত করেন। কিভাবে বংশ পরম্পরায় বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা যায় তার ব্যবস্থা গ্রহণ করেন। তিনি ধর্মনিরপেক্ষ আদর্শ থেকে বিচ্যুত হয়ে ইসলামী মৌলবাদের দিকে এগিয়ে যান। যে হিন্দুরা শেখ মুজিবের এক ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, তাদের মৌলিক সমস্যাগুলি তো সমাধান হলোই না, তাদের উপর অত্যাচার আরও বেড়ে গেল। ফলে লাখ লাখ হিন্দু মুক্তিযুদ্ধের পরেও বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। চট্টগ্রামের বৌদ্ধরা মুক্তিযুদ্ধে শেখ মুজিবকে প্রচণ্ডভাবে সহায়তা করেছিল। মুক্তিযুদ্ধের পর চাকমা নেতা মানবেন্দ্রনাথ চাকমা ঢাকায় শেখ মুজিবের সাথে দেখা করতে গেলে শেখ মুজিব নাকি হুঙ্কার ছেড়ে বলেছিলেন, বৃহত্তর চট্টগ্রামকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শূন্য করে দেওয়া হবে। সেই পাকিস্তানি নীতি অনুসরণ করেন শেখ মুজিব। হিন্দুদের উপর অন্যান্য অত্যাচার তো ছিলই, যেমন হিন্দুদের সম্পত্তি জোরপূর্বক দখল, হিন্দু নারী অপহরণ ও মন্দির ভাঙা। 1974 সালে দুর্ভিক্ষের কবলে পড়ে বাংলাদেশ এবং 1975 সালে শেখ মুজিব সপরিবারে খুন হন। অনেক চড়াই উতরাই পেরিয়ে 2009 সালে মুজিব কন্যা শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসে। শেখ হাসিনাও তার পিতার মতো সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেন। তিনি প্রতি জেলায় জেলায় মডেল মসজিদ ও হুজুর খেজুরদের উৎসাহ দিয়েছেন। তিনিও গণতান্ত্রিক ধ্যান ধারণা ও সঠিক ধর্মনিরপেক্ষতার চর্চা করেননি। গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধিতা থাকবেই, বিরোধীরও সম্মান দিতে হবে। সামাজিক মাধ্যমে হাসিনার বিরুদ্ধে কেউ কিছু লিখলেই তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তিনি জাতীয় নির্বাচনকে প্রহসনে পরিণত করে চিরদিন ক্ষমতায় থাকতে চেয়েছেন। জনগণ যে শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেছে তা তিনি বুঝতে পারেননি। তার অনেক কাজ প্রশংসার দাবি রাখে। তিনি বাংলাদেশকে ক্ষুধামুক্ত ও উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছিলেন। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও মেট্রো রেল তার অতুলনীয় কৃতিত্ব। এক মন দুধে যেমন এক ফোঁটা গোচু না পড়লে সম্পূর্ণ দুধ নষ্ট হয়ে যায়, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে শেখ হাসিনা সেই কাজটি করেছেন। নির্বাচিত ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয়েছে, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার দরুন দলে ধর্ষক, খুনি, মাদক চোরাকারবারি চাটুকারে ছেয়ে গেছে। সম্মানীয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে কুমিল্লা নানোয়ার দিঘির পাড়ে দুর্গাপূজায় হনুমানের পায়ের কাছে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ জুড়ে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয় তার মাস্টার মাইন্ড আওয়ামী লীগের এমপি বাহারুদ্দিন এখন পালিয়ে কলকাতায় আশ্রয় নিয়েছে।
এইসব চাটুকারেরা শেখ হাসিনাকে ডুবিয়েছে। শেষ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধারাও শেখ হাসিনার কাছে উপেক্ষিত হয়েছে। ছাত্র জনতার বিপ্লবের নামে যে সরকারটি এলো তার পিছন থেকে সমর্থন দিচ্ছে জামাত শিবির। এই জামাত শিবিরের লোকজন ৭১ সালে মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করেছে। জামাত ও রাজাকাররা মিলে খান সেনাদেরকে সঙ্গে নিয়ে ২ লক্ষ মা বোনের উপর ধর্ষণ করেছে এবং লক্ষ লক্ষ বাঙালিদেরকে খুন করেছে। এরা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। নামে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার ক্ষমতার কেন্দ্রে আছে রাজাকার ও জামাতের লোকজন। তারা তো মুক্তিযোদ্ধাদের অপমান করবে, এটাই স্বাভাবিক। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার ৩ মাসও যায়নি, এর মধ্যে মুক্তিযোদ্ধা ফরিদপুরে আব্দুল হাইকে জুতার মালা পরিয়ে সারা গ্রাম ঘোরানো হয়েছে। আরও কত কিছু দেখতে হবে, অপেক্ষা করুন। এই বীর মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই। আসুন আমরা সবাই একটু দেখে নিই। বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকা থাকবি না, এখানে তুই টিপতে এখন স্বাক্ষর দে। আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন ছড়িয়ে দেবো, আমি মুক্তিযোদ্ধা। আমি পারি না, আমি আত্মহত্যা করতাম। আমারে চলছে সবাই যা আমারে বুঝাইছে, আমার মাথায় এভাবে বুঝিয়েছে। আমি তার বিচার চাই। আর বলছে ৫টার আগে যদি বাড়ি থেকে না যাস, ৫টার আগে বাড়ি থেকে না গেলে তাইলে তোদের বাপ বেটা মাংস, হাড় মাংস বুঝি পাওয়া যাবে না। তুই এখানে ইসলামে টিপ দে আর স্বাক্ষর দে। আর আমার জীবন তোরা আমার জনগণী দে, আমি কিন্তু ইসলামে স্বাক্ষর দেবো না, এলাকা আমি ছাড়বো না, প্রতি ৫টার আগে দায়িত্ব দেবো। বাবা আমি দর্শক এখানেই চমকে যাবেন না। এবার আসুন বাংলাদেশের বর্তমান বিপ্লবের স্লোগানগুলি একটু শুনি। সভ্য, বর্বর না আর কি বলবেন। এরা কেউ বেশ্যার বাচ্চা নয়। স্বাধীনতা বোধ কতটুকু নিচে নামলে ছেলেমেয়েরা এভাবে বলতে পারে, মনে হয় বেশ্যারাও এভাবে বলতে পারবে না। এই হলো বর্তমান বাংলাদেশের সরকারের সভ্যতার সংস্কৃতি। ভারতকে আপনার পছন্দ নাও হতে পারে, ভারতকে বয়কট করবেন, ঠিক আছে। ভারত ও ভারতের প্রধানমন্ত্রীকে এভাবে অপমান ভারতবাসী কখনোই সহ্য করবে না। বিপ্লব বা সমাজ পরিবর্তনের স্লোগানগুলি কি এই ধরনের হয়? এই বিপ্লবের পিছনে কি সমাজের চিন্তাশীল ব্যক্তিরা ছিলেন না? এই না হলে কি মুজিব সাহেবের মাথায় চড়ে পেচ্ছাপ করতে পারে, বা ঠাকুমা বয়সী শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে টানাটানি করতে পারে? এদের বিশেষায়িত করতে কোন শব্দ প্রয়োগ করতে হবে তা বাংলা অভিধানে খুঁজে পাচ্ছি না। বাংলা ভাষায় মনে হয় এ ধরনের শব্দ সৃষ্টি হয়নি। বাংলাদেশিদের সম্বন্ধে সেপুদা বা পিনাকি ভট্টাচার্য যে শব্দবন্ধ প্রয়োগ করে তাই বোধহয় সঠিক, যা ভারতীয় বাঙালিরা বলতে কুণ্ঠাবোধ করে। তাই বলতেই হয় বাংলাদেশের স্বাধীনতা ছিনতাই হয়ে গেছে। এই ছিনতাইকারী আর কেউ নন, স্বয়ং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। পুনরায় বাংলাদেশকে সঠিক রাস্তায় আনতে গেলে
আরও একটি বিপ্লব বা মুক্তিযুদ্ধ সংগঠিত করতে হবে। এখন প্রয়োজন শেখ মুজিবের মতো একজন বলিষ্ঠ নেতা। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।